প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। আজকে সেকেন্ড সেমিস্টার পাসের স্টুডেন্ট যারা আছো তোমাদের জন্য আজকে ইন্ট্রাসেলুলারাইজেশন ইন প্রোটোজোয়া, অর্থাৎ প্রোটোজোয়ার ক্ষেত্রে অন্তঃকোষীয় পরিপাক পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। অন্তঃকোষীয় পরিপাক একই সঙ্গে বহিঃকোষীয় পরিপাকও আছে। আরেকদিন আমরা বহিঃকোষীয় পরিপাক আলোচনা করব, আজকে অন্তঃকোষীয় পরিপাক পদ্ধতিটা আলোচনা করব। এবং এই ক্ষেত্রে প্রোটোজোয়া হিসেবে অ্যামিবাকে আমরা নিয়ে স্পেশাল রেফারেন্স টু অ্যামিবা আমরা প্রোটোজোয়ার অন্তঃকোষীয় পরিপাক পদ্ধতি আলোচনা করব। তো মুশকিলটা হলো কি, এক হাতে রেকর্ডিং করে করতে হচ্ছে, তো তার জন্য একই সঙ্গে আমার আলোচনা এবং যেটা ডেসক্রাইব করছি সেটা একসঙ্গে আমি দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত। আমার এখন কথাবার্তার পরেই আমি ডিসকাশন শুরু করব, আবার লাস্টের দিকে আমাকে দেখতে পাবে। মনোযোগ দিয়ে সবাই উপভোগ করো, ভালো করে দেখো, প্রবলেম থাকলে পরে কথা বলবে। দেখো তোমরা, ইন্ট্রাসেলুলারাইজেশন ইন প্রোটোজোয়া উইথ স্পেশাল রেফারেন্স টু অ্যামিবা। তো অ্যামিবার ক্ষেত্রে পরিপাক যখন আমরা আলোচনা করতে যাব, তার আগে পুষ্টি সম্বন্ধে একটু আমরা আলোচনা করে নিয়ে তারপর পরিপাক সম্বন্ধে আলোচনা করব। পুষ্টি বা নিউট্রিশন। প্রোটোজোয়ার ক্ষেত্রে পুষ্টি বা নিউট্রিশন হলো সেই পদ্ধতি যে পদ্ধতিতে সমস্ত জীব এককোষী থেকে উন্নত বহুকোষী জীব পর্যন্ত সবাই তাদের খাদ্য গ্রহণ করার পর সেই খাদ্যের পাচন ঘটায়, তারপর শোষণ হয়, শোষিত খাদ্যবস্তুর আত্তীকরণ হয় বহুকোষী প্রাণীর ক্ষেত্রে, কিন্তু এককোষী প্রাণীর ক্ষেত্রে আত্তীকরণের কাজটা অন্যভাবে হয় বা হয় না, যেহেতু একটা কোষ, তার জন্য। তারপরে অপচ্য অংশ যেটা, সেটার বহিষ্করণ ঘটে। তাহলে পুষ্টি বলতে আমরা বুঝি যে জটিল প্রক্রিয়ার মাধ্যমে জীব খাদ্য গ্রহণ করে, খাদ্য গ্রহণ করার পর গৃহীত খাদ্যের পরিপাক ঘটায়, পরিপাকের পরে আত্তীকরণ হয়, আত্তীকৃত খাদ্যের কোষের ভিতরে ঢোকে, অর্থাৎ আত্তীকরণ মানে কোষের ভিতরে ঢোকে। এর আগে শোষণের কাজটা হয়, শোষণ হয়ে আত্তীকরণ, আত্তীকরণের পর বহিষ্করণ, যেটা পাচিত হয় না। তাহলে প্রোটোজোয়া এককোষী প্রাণী প্রোটোজোয়া, যেহেতু প্রোটোজোয়ার ক্ষেত্রে পুষ্টির কাজটা মূলত 4টে পর্যায়ের মাধ্যমে হয়। প্রথমে খাদ্য গ্রহণ, তারপরে পরিপাক, তারপরে শোষণ, তারপর বহিষ্করণ। তো এককোষী প্রাণী যারা, এর মধ্যে একটা আদর্শ উদাহরণ হলো অ্যামিবা। সেই অ্যামিবার ক্ষেত্রে যে এই 4টা পর্যায়ের মাধ্যমে পুষ্টিকার্য সম্পন্ন হয়, এর প্রথম পর্যায়টা হলো খাদ্য গ্রহণ। তো খাদ্য গ্রহণের জন্য অ্যামিবা মূলত 5টা পদ্ধতিকে অবলম্বন করে, অর্থাৎ 5টা পদ্ধতির মাধ্যমে তারা তাদের দেহের বাইরের অংশ থেকে প্রয়োজনীয় খাদ্যকে গ্রহণ করে দেহের ভিতরে নিয়ে আসে এবং তাকে মেরে সেখান থেকে প্রয়োজনীয় পুষ্টিরস কোষের অংশবিশেষে পরিবর্তিত করে। দেখো, এটা হলো প্রথম স্টেপ, প্রথম পর্যায় এবার খাদ্য গ্রহণের। এই প্রসেসটাকে বলা হয় সার্কামভ্যালেশন, অর্থাৎ অ্যামিবা মোট 5টা পদ্ধতির মাধ্যমে খাদ্য গ্রহণ করে। এর মধ্যে এটা হলো প্রথম পদ্ধতি, যে পদ্ধতিটাকে বলা হয় সার্কামভ্যালেশন। এই সার্কামভ্যালেশনের ক্ষেত্রে কি হয়? সার্কামভ্যালেশনের ক্ষেত্রে যারা সজীব চলাফেরা করতে পারে এইরকম যে সমস্ত খাদ্যবস্তু আছে, সেই খাদ্যবস্তুকে যখন তারা দেখে, তখন সেই খাদ্যবস্তুর দিকে এগিয়ে যায়, গিয়ে ওই খাদ্যবস্তুটাকে আস্তে আস্তে ঘনপথ তৈরি করে ঘনপথের দ্বারা আবৃত করে ফেলে। দেখো ছবির মধ্যে, ছবিতে দেখা যাচ্ছে এই হলো অ্যামিবা, এই হলো খাদ্যবস্তু,
এই খাদ্যবস্তু হলো অ্যাক্টিভ, সক্রিয়, চলাফেরা করতে পারে। এরকম খাদ্যবস্তুকে যখন দেখলো তখন আস্তে আস্তে এই দিক থেকে সিউডোপোডিয়া তৈরি হবে। দেখো পরের স্টেপে সিউডোপোডিয়া তৈরি হলো, 2 দিক থেকে সিউডোপোডিয়া যাবে, গিয়ে খাদ্যবস্তুটাকে তার ভিতরে আটকে ফেলবে। সিউডোপোডিয়া 2 দিক থেকে জুড়ে যাবে, জুড়ে গিয়ে এবার দেহের ভিতরে প্রবেশ করলো। যখন যে প্রবেশ করার পর দেখা যাবে এখানে একটা খাদ্য গহ্বর তৈরি হয়। অর্থাৎ সিউডোপোডিয়ার দ্বারা যখন সে খাদ্যবস্তুটাকে ধরে ফেলার পর সে খাদ্যবস্তুটা তার দেহের ভিতরে চলে যায় এবং ওই খাদ্যবস্তুকে কেন্দ্র করে একটা গহ্বর তৈরি হয়। ওই গহ্বরটাকে বলা হয় খাদ্য গহ্বর বা ফুড ভেকল। এইভাবে যখন খাদ্য গ্রহণ করে অ্যামিবা, তখন সেই প্রসেসটাকে বলা হয় সার্কামভ্যালেশন। দ্বিতীয় প্রসেস সার্কামফ্লুয়েন্স। সার্কামফ্লুয়েন্সের ক্ষেত্রে কি হয়, দেখো আগের মতোই খাদ্যবস্তু, এই খাদ্যবস্তুটাকে সিউডোপোডিয়ার দ্বারা সে ধরে, কিন্তু এই ক্ষেত্রে বেসিক ডিফারেন্সটা কোন জায়গাতে? বেসিক ডিফারেন্সটা হলো আগের ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যাক্টিভ খাদ্যবস্তু, এই ক্ষেত্রে কিন্তু ইনঅ্যাক্টিভ খাদ্যবস্তু, সাধারণত যেগুলো নড়াচড়া করতে পারে না, অনড় প্রকৃতির হয় এবং অসার প্রকৃতির হয়, ওই সমস্ত খাদ্যবস্তু যখন অ্যামিবা দেখে তখন সেই খাদ্যবস্তুর দিকে আস্তে আস্তে যায়, গিয়ে ক্ষণপদের দ্বারা আগের মতো তাকে ধরে ফেলে দেহের ভিতরে নিয়ে এসে দেহের ভিতরে সে খাদ্যবস্তুর আস্তে আস্তে উৎসেচকের দ্বারা পাচন ঘটায়। 3 নম্বর প্রসেস হলো ইম্পোর্ট। এই ছবিটাতে দেখো ইম্পোর্ট, এখানে একটা অ্যালগির মাধ্যমে দেখানো হয়েছে, শৈবালের মাধ্যমে দেখানো হয়েছে, ফিলামেন্টাস শৈবাল। এই ফিলামেন্টাস শৈবাল তাদের দেহের ভিতরে মূলত রাসায়নিক আকর্ষণে প্রবেশ করে। রাসায়নিক আকর্ষণের দ্বারা যখন অ্যামিবার ভিতরে অ্যালগি বা ওই রকম কোনো খাদ্যবস্তু দেখে তারা, তখন সেটাকে দেহের ভিতরে নিয়ে যাওয়ার পদ্ধতির নাম হলো ইম্পোর্ট। নেক্সট হলো ইনভেজিনেশন। ইনভেজিনেশনের ক্ষেত্রে কি হয়, দেখো এই হলো অ্যামিবা, খাদ্যবস্তুকে যখন দেখলো তখন দেখা যায় তার দেহের মধ্যে যে প্লাজমা মেমব্রেন থাকে, প্লাজমা মেমব্রেন ভিতরের দিকে ঢুকে যায়। ইনভেজিনেশন মানে ভিতরের দিকে প্রবেশ করা। ভিতরের দিকে প্রবেশ করার পর কি হয়, খাদ্যবস্তুটা ওই ফাটলের মধ্যে ঢুকে, এরপরে আস্তে আস্তে কি হয়, ফাটলটা ভিতরে চলে যায়, ওই 2 দিক থেকে এবার প্লাজমা মেমব্রেন জুড়ে যায়, ফলে তৈরি হয় খাদ্যগহ্বর, ও খাদ্যগহ্বরের ভিতরে খাবার আটকা পড়ে, এরপরে পাচনের কাজটা সম্পন্ন হয়। লাস্ট তাদের খাদ্য গ্রহণের পদ্ধতি, সেটাকে বলা হয় পিনোসাইটোসিস। খাদ্য গ্রহণের লাস্ট পদ্ধতি। এই ক্ষেত্রে কি করে তারা, এই ক্ষেত্রে ওদের যে ক্ষণপদ তৈরি হয়, এই ক্ষণপদের মধ্য দিয়ে নালীর মতো গঠন সৃষ্টি হয়। এই নালীর মধ্য দিয়ে মূলত তরল যে সমস্ত খাদ্যবস্তু ওরা গ্রহণ করে, সেই খাদ্যবস্তুকে তারা দেহের ভিতরে নিয়ে যায়, নিয়ে গিয়ে ছোট ছোট থলির মতো গঠন খাদ্যবস্তুটাকে বডির ভিতরে নিয়ে যায়, সেগুলোকে বলা হয় পিনোজোম বা পিনোসাইটোটিক ভেসিকল। এই হলো 5টা পদ্ধতি। আবার বলছি, প্রথম সার্কামভ্যালেশন, 2 নম্বর সার্কামফ্লুয়েন্স, 3 নম্বর ইম্পোর্ট, 4 নম্বর ইনভেজিনেশন এবং 5 নম্বর হলো পিনোসাইটোসিস। এই 5টা পদ্ধতিতে প্রথম তারা খাদ্য গ্রহণ করে। যখন খাদ্য গ্রহণ বা ইনজেকশনের কাজটা হয়ে গেল, তারপর পরিপাক। আমাদের আলোচ্য বিষয় হলো ইন্ট্রাসেলুলার ডাইজেশন ইন্ট্রোজোয়া। যেহেতু
ডাইজেশনের ব্যাপার, তার জন্য খাদ্য গ্রহণ না করলে তো আর ডাইজেশন হবে না। খাদ্য গ্রহণের কাজ হয়ে গেল, এবার গৃহীত খাদ্যের পাচন বা পরিপাকের কাজটা হবে। তো গৃহীত খাদ্যের পরিপাকের কাজটা কি করে হবে? যখন খাদ্য গ্রহণ করলো, গৃহীত খাদ্য তাদের দেহের ভিতরে ছোট ছোট গহ্বরের মধ্যে অবস্থান করে। ওই গহ্বরগুলোকে বলা হয় খাদ্য গহ্বর বা ফুড ভেকল। দেখো, খাদ্য গহ্বর বা, আমি এখানে আবার দেখানোর চেষ্টা করেছি, খাদ্য গহ্বর বা ফুড ভেকল। এই যে খাদ্য গহ্বর বা ফুড ভেকল তৈরি হলো, তারপর কি হয়? এই খাদ্য গহ্বর বা ফুড ভেকলকে কেন্দ্র করে তার দেহের মধ্যে লাইসোজোম নামক থলির মতো গঠন সৃষ্টি হয়, যে থলিগুলোর ভিতরে উৎসেচক, বিভিন্ন ধরনের উৎসেচক অবস্থান করে। তো ওই বিভিন্ন ধরনের যে উৎসেচক থলিগুলোর মধ্যে অবস্থান করে, সেই উৎসেচকগুলো আস্তে আস্তে খাদ্য গহ্বরের ভিতরে প্রবেশ করে। কিভাবে ভিতরে প্রবেশ করে আমরা একটু পরে বলছি। দেখো, তাহলে পরিপাকের কাজটা যখন ওরা করে, খাদ্য গহ্বরের ভিতরে যে খাবার থাকে সেই খাবারটা ভেঙে সেখান থেকে তাদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহ করে। আলোচনার সুবিধার্থে আমি এই পরিপাকের কাজটাকে দুটো ফেজে ভাগ করি, প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজ। প্রথম ফেজে কি হয়? প্রথম ফেজে খাদ্যবস্তু যেটা গৃহীত হলো, সেই গৃহীত খাদ্যটা আগে খাদ্য গহ্বরের ভিতরে মারা যায়। কিভাবে মারা যায় পরে বলছি। আর দ্বিতীয় ফেজে কি হবে? খাদ্যবস্তু পাচিত হবে বিভিন্ন প্রকার উৎসেচকের দ্বারা। তো দেখো, প্রথম ফেজে কি হচ্ছে? প্রথম ফেজে খাদ্য গহ্বর যেগুলো, এই যে খাদ্য গহ্বরের ভিতরে যখন খাবারটা আটকা অবস্থায় আছে, এই অবস্থায় দেখা যায় যে তার খাদ্য গহ্বরের ভিতরে থাকা যে খাদ্য, সেই খাদ্য সহ খাদ্য গহ্বরের ভিতরের পিএইচ লেভেলটা 4 থেকে 6.5-এর মধ্যে থাকে। অর্থাৎ আম্লিক থাকে, মৃদু আম্লিক মাধ্যম তৈরি হয়। এই যে মৃদু আম্লিক মাধ্যম তৈরি হলো, সেই আম্লিক মাধ্যমে দেখা যায় খাদ্যবস্তুটা সজীব খাদ্যবস্তু যদি হয়, তাহলে সজীব খাদ্যবস্তুটা আস্তে আস্তে অসাড় হয়ে যায়, নড়াচড়া বন্ধ করে ফেলে এবং মারা যায়। এরপর কি হয়? মারা যাওয়ার পর খাদ্য গহ্বরের মধ্যে আটকে থাকা খাদ্যবস্তু আর খাদ্য গহ্বরের চারদিকে এই যে লাইসোজোম বলেছিলাম, এইগুলো লাইসোজোম, এই লাইসোজোমগুলো দেখা যায় খাদ্য গহ্বরের সঙ্গে আস্তে আস্তে এসে যুক্ত হতে থাকে। এভাবে অসংখ্য লাইসোজোম আছে। এই লাইসোজোমগুলো যখন খাদ্য গহ্বরের সঙ্গে যুক্ত হয়ে খাদ্য গহ্বরের মধ্যে লাইসোজোম থেকে উৎসেচক মিলতে থাকে। তো উৎসেচকের মধ্যে মূলত, যেহেতু এখানে পিএইচ 4 থেকে 6.5-এর মধ্যে থাকে, তার জন্য দেখা যায় যে উৎসেচকের মধ্যে মূলত প্রোটিওলাইটিক উৎসেচক বা প্রোটিন পাচক উৎসেচক যে থাকে, সেই প্রোটিন পাচক উৎসেচক তখন খাদ্য গহ্বরের ভিতরে নিঃসৃত হয় লাইসোজোম থেকে। প্রোটিন পাচক উৎসেচক হিসাবে মূলত 2 ধরনের প্রোটিন পাচক উৎসেচক আমরা অ্যামিবার ক্ষেত্রে দেখতে পাই। একটা হলো পেপটাইডেজ আর একটা প্রোটিনেজ। একটা পেপটাইডেজ আর একটা প্রোটিনেজ। এই পেপটাইডেজ এবং প্রোটিনেজ, এই 2 উৎসেচক প্রথম অবস্থায় খাদ্যবস্তুর প্রোটিন অংশ যেটা থাকে, সেই প্রোটিন অংশটাকে ভেঙে শেষ পর্যন্ত অ্যামাইনো অ্যাসিডে পরিবর্তিত করে। তারপর কি হয়? তারপর দেখা যায় খাদ্যের বাকি অংশ যেটা কার্বোহাইড্রেট এবং লিপিড বা ফ্যাট অংশ যেটা, সেইটা
পাচিত হবে। এটা শেষ পর্যায়ে পাচিত হয় বা শেষ অবস্থায় পাচিত হয়। তো শেষ অবস্থায় দেখা যায় কি, শেষ অবস্থায় দেখা যায় যে কোষগহ্বরের ভিতরে সাইটোপ্লাজম যেটা থাকে এন্ডোপ্লাজম হিসেবে ট্রিট করা হয় এবার ক্ষেত্রে, সেই এন্ডোপ্লাজমের জলীয় অংশ কোষগহ্বরের ভিতরে প্রবেশ করে, এই খাদ্য গহ্বরের ভিতরে প্রবেশ করে। ফলে কি হয়, খাদ্য গহ্বরের ভিতরে যে অ্যাসিডিক মিডিয়া ছিল, সেই অ্যাসিডিক মিডিয়া আস্তে আস্তে ক্ষারীয় বা অ্যালকালাইন মিডিয়াতে পরিবর্তিত হতে থাকে। তো অ্যালকালাইন মিডিয়াতে যখন পরিবর্তিত হতে থাকে তখন দেখা যায় যে পিএইচ লেভেল 7-এর উপরে চলে যায়, সাধারণত 7.3 থেকে 8 পিএইচ লেভেলে অবস্থান করে। যখন দেখা যায় 7.3 থেকে 8 পিএইচ লেভেলে চলে আসে খাদ্য গহ্বরের ভিতরে, তখন দেখা যায় লাইসোজোম থেকে কার্বোহাইড্রেট এবং ফ্যাট পাচক উৎসেচক খাদ্যের কার্বোহাইড্রেট এবং ফ্যাট অংশের সঙ্গে মিশ্রিত হয়। অর্থাৎ খাদ্য গহ্বরের ভিতরে যে খাবার আছে, খাবারের প্রোটিন অংশ আগে পাচিত হলো, আর অবশিষ্ট রয়ে গেল কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় অংশটা। ওই কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় অংশের সঙ্গে অ্যামাইলোলাইটিক এবং লাইপোলাইটিক উৎসেচক অর্থাৎ কার্বোহাইড্রেট পাচক উৎসেচক এবং ফ্যাট পাচক উৎসেচক মিশ্রিত হয়। কার্বোহাইড্রেট পাচক উৎসেচক হিসেবে তাদের ক্ষেত্রে থাকে গ্লাইকোসাইডেস এবং অ্যামাইলেজ উৎসেচক। গ্লাইকোসাইডেস এবং অ্যামাইলেজ উৎসেচক, এই দুই জাতীয় উৎসেচক কার্বোহাইড্রেটের সঙ্গে যুক্ত হয়ে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে ভেঙে শেষ পর্যন্ত গ্লুকোজে পরিবর্তিত করে। তাহলে প্রোটিন পাচন হলো, কার্বোহাইড্রেট পাচন হলো, রয়ে গেল ফ্যাট। 8 পিএইচ লেভেলের কাছাকাছি দেখা যায় ফ্যাটের পাচন হয়। খাদ্যের ফ্যাট অংশ যেটা রয়ে গেল, সেই ফ্যাট অংশটা লাইপোলাইটিক এনজাইম হিসাবে তাদের ক্ষেত্রে থাকে লাইপেজ। লাইপোলাইটিক উৎসেচক, এটা হলো গ্রুপের নাম। লাইপোলাইটিক উৎসেচকের মধ্যে থাকে লাইপেজ। লাইপেজ হলো এ কাইন্ড অফ লাইপোলাইটিক এনজাইম। এই লাইপেজ এনজাইমটা কি করে, ফ্যাট জাতীয় খাদ্যকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করে। তাহলে ফ্যাট জাতীয় খাদ্য ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হলো। এইভাবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যখন তৈরি হলো, দ্যাট মিনস প্রথম হলো অ্যামাইনো অ্যাসিড, তারপর গ্লুকোজ, তারপর ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যখন তৈরি হলো, এইবার তৈরি খাবার, দ্যাট মিনস কঠিন জটিল খাবার ভেঙে তার সরল এবং শোষণ উপযোগী খাদ্য যেটা অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ এবং ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি হওয়ার পর সেই খাদ্যবস্তুর শোষণ হবে। শোষণের জন্য এদের ক্ষেত্রে শোষণ এবং আত্তীকরণের ব্যাপারটা একই প্রসেস হিসাবে ট্রিট করা হয় এদের ক্ষেত্রে, কারণ শোষণের জন্য নির্দিষ্ট কোনো শোষণ অঙ্গ তাদের ক্ষেত্রে নেই। কিন্তু বহিঃকোষীয় পরিপাক যাদের ক্ষেত্রে হয়, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে শোষণের জন্য আলাদা শোষণ অঙ্গ থাকে, তাকে বলা হয় ভিলি। এদের ক্ষেত্রে এরকম কোনো শোষণ অঙ্গ থাকার প্রশ্নই নেই, যেহেতু পুরো দেহটা একটা মাত্র কোষ দ্বারা তৈরি। এইভাবে খাদ্যবস্তু যখন ভেঙে যাওয়ার পর শোষণ এবং আত্তীকরণ, দ্যাট মিনস তার দেহের অংশবিশেষে দেহের অংশে পরিণত হবে। এই পরিণত হওয়ার কাজটা বেপন প্রক্রিয়ায় হয়। কিভাবে বেপন প্রক্রিয়ায় হয় দেখো, খাদ্য গহ্বর বা ফুড ভেহিকলের ভিতরে যে খাদ্যের পাচিত অংশগুলো আছে, সেই পাচিত অংশগুলো কি হয়, বেপন প্রক্রিয়ার মাধ্যমে তার এন্ডোপ্লাজমের মধ্যে ছড়িয়ে পড়ছে। বেপন প্রক্রিয়ায় এন্ডোপ্লাজমের মধ্যে ছড়িয়ে পড়ছে, কারণ ভিতরে আছে খাদ্য। ফলে এই খাদ্য গহ্বরের ভিতরের যে তরল অংশটা থাকবে, সেই তরল অংশের ঘনত্ব এই এন্ডোপ্লাজমের ঘনত্বের চাইতে বেশি হওয়ার জন্য বেপন প্রক্রিয়ায়
কি হয়, বেশি ঘনত্বের তরল কম ঘনত্বের তরলের দিকে যায়, যে কারণে খাদ্য গহ্বরের ভিতর থেকে এন্ডোপ্লাজমের মধ্যে চলে আসে। এইভাবে অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল চলে আসলো তার সাইটোপ্লাজমের মধ্যে, দ্যাট মিনস এন্ডোপ্লাজমের মধ্যে। যে অংশটা পাচিত হতে পারলো না সেটা অপাচ্য অংশ হিসেবে দেহ থেকে বাইরে বেরিয়ে যায় এইভাবে। দেখো এই ছবিটাতে সবগুলো ধাপকে আমি একসঙ্গে এখানে দেখাচ্ছি। এটা হলো পুরো অ্যামিবার দেহ। এই অ্যামিবার দেহে প্রথমে খাদ্য ধরলো, ক্ষণপথ দ্বারা সে ধরলো, খাদ্য গহ্বরের ভিতরে নিল, নেওয়ার পর তার সঙ্গে লাইসোজোমের যে উৎসেচক, এই উৎসেচক পূর্ণ লাইসোজোমগুলো এসে যুক্ত হলো। এরপরে ওই উৎসেচকগুলো খাদ্য গহ্বরের ভিতরে ঢুকলো, ঢুকে খাদ্য গহ্বরকে ভাঙলো, ভেঙে সরল এবং শোষণ উপযোগী উপাদানে পরিবর্তিত করলো। সেই পরিবর্তিত অংশগুলো তার সাইটোপ্লাজমের মধ্যে ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করলো, আর যে অংশটা পাচিত হতে পারলো না সেটা অপাচ্য অংশ হিসেবে দেহ থেকে বাইরে বেরিয়ে গেল। তোমাদের পরীক্ষার সময় এই প্রশ্নের উত্তরটা করার সময় আমার মনে হয় এরকম একটা ছবি আঁকো, একটা ছবির মধ্যে সব অংশগুলোকে দেখিয়ে দাও, কারণ না হলে সময় একটু বেশি লাগবে। একটা ছবি এঁকে নাও, একটা ছবির মধ্যেই দেখিয়ে দাও খাদ্য গ্রহণ থেকে আরম্ভ করে অপাচ্য অংশের বহিষ্করণ পর্যন্ত সবটা অংশ একটা ছবির মাধ্যমে দেখিয়ে দাও। এ পর্যন্ত হলো কি করে এককোষী বা প্রোটোজোয়ার অন্তর্গত প্রাণীরা তাদের পাচন কার্যটা সম্পূর্ণ করে। পাচনের পরের অংশটা তো আর দরকার নেই, আমাদের সিলেবাসে আছে শুধুমাত্র অন্তঃকোষীয় পরিপাক বা পাচন। এইভাবে এককোষী প্রাণী তাদের পাচন প্রক্রিয়া সম্পন্ন করে। এটার সঙ্গে আমরা যখন বহিঃকোষীয় পরিপাক পড়ব তখন দেখা যায় একটা প্রশ্ন আসে, অন্তঃকোষীয় পরিপাক এবং বহিঃকোষীয় পরিপাক বা ইন্ট্রাসেলুলার ডাইজেশন এবং এক্সট্রাসেলুলার ডাইজেশনের মধ্যে পার্থক্য কী কী পরীক্ষাতে আসে। রাইট দ্য ডিফারেন্সেস বিটুইন ইন্ট্রাসেলুলার অ্যান্ড এক্সট্রাসেলুলার ডাইজেশন। এখন একটু দেখে নাও, এই হলো ইন্ট্রাসেলুলার এবং এক্সট্রাসেলুলার ডাইজেশনের মধ্যে বেসিক ডিফারেন্সগুলো, নোট ডাউন করে নিতে পারো তোমরা। ইন্ট্রাসেলুলার ডাইজেশন কি হয় আমরা দেখতে পাই। ইন্ট্রাসেলুলার ডাইজেশন আমরা যে ছবিটা দেখলাম, ইন্ট্রাসেলুলার ডাইজেশনের কাজটা হচ্ছে কোষগহ্বর, এই খাদ্য গহ্বর বা ফুড ভেকুলের ভিতরে। কিন্তু যখন এক্সট্রাসেলুলার ডাইজেশন হয়, এক্সট্রাসেলুলার ডাইজেশন কিন্তু হচ্ছে এলিমেন্টারি ক্যানেলের ভিতরে, পৌষ্টিক নালীর ভিতরে হয়। তাহলে এক নম্বর ডিফারেন্স কি, ইন্ট্রাসেলুলার ডাইজেশন খাদ্য গহ্বরের মধ্যে সংগঠিত হয়, আর এক্সট্রাসেলুলার ডাইজেশন খাদ্য নালী বা পৌষ্টিক নালীর ভিতরে সংগঠিত হয়। 2 নম্বর, যখন ডাইজেশন হয়ে গেল তারপর দেখা যায় ডাইজেস্টেড ফুড পার্টিকলস ডিফিউশন প্রসেসে বা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সাইটোপ্লাজমের মধ্যে প্রবেশ করে ইন্ট্রাসেলুলার ডাইজেশনের ক্ষেত্রে। কিন্তু এক্সট্রাসেলুলার ডাইজেশনের ক্ষেত্রে কি হয়, ডাইজেস্টেড ফুড পার্টিকলস ভিলাই দ্বারা শোষিত হয়, শোষিত হওয়ার পর শোষিত খাদ্যবস্তুগুলোর আত্তীকরণ বা অ্যাসিমিলেশন হয়। দ্যাট মিনস শোষিত খাদ্যবস্তুগুলো ভিলাই থেকে ব্লাড ভেসেলের মাধ্যমে ব্লাডের রক্তের সঙ্গে মিশে প্রত্যেকটা কোষে কোষে গিয়ে পৌঁছায়। 3 নম্বর, ইন্ট্রাসেলুলার ডাইজেশন যেহেতু একটা সেল দ্বারা তৈরি, অ্যানিমালের ক্ষেত্রে মূলত ইন্ট্রাসেলুলার ডাইজেশন হয়, তার জন্য এই প্রসেসটা লেস এফিশিয়েন্ট, ততটা কার্যকরী প্রসেস নয়। কিন্তু এক্সট্রাসেলুলার ডাইজেশন মোর এফিশিয়েন্ট, ফলে এক্সট্রাসেলুলার ডাইজেশনের মাধ্যমে অনেকগুলো সেল পাচ্ছে, সেল দ্বারা তৈরি অঙ্গের ভিতরে যেহেতু পরিপাকের কাজটা হয়, একসঙ্গে বেশি পরিমাণ খাদ্যবস্তুর শোষণ এবং আত্তীকরণের ব্যাপারটা ঘটতে পারে, যেটা ইন্ট্রাসেলুলার ডাইজেশনের ক্ষেত্রে হয় না। 4 নম্বর, নো রিজিওনাল ডিফারেন্সিয়েশন। আমরা ইন্ট্রাসেলুলার ডাইজেশন যেহেতু বললাম, ইন্ট্রাসেলুলার ডাইজেশন একটা সেলের মধ্যে হচ্ছে, তাহলে সেখানে রিজিওনাল ডিফারেন্সিয়েশনের ব্যাপার নেই, কারণ তাদের ক্ষেত্রে মুখমণ্ডলও নেই, মাউথও নেই, স্টোমাকও নেই,
হ্যাঁ, ইন্টেস্টিনও নেই, কিচ্ছুই নেই, পুরোটাই একটা সেল, যে কারণে ডিফারেন্সিয়েশন আমরা দেখতে পাই না। কিন্তু এক্সট্রা সেলুলার ডাইজেশনের ক্ষেত্রে কী হয়, প্রথম খাবার মুখে যায়, মুখ থেকে অন্ননালী বা ইসোফেগাস হয়ে স্টোমাক, স্টোমাক থেকে ইন্টেস্টিন, ইন্টেস্টিনের ডিউডেনাম, স্মল ইন্টেস্টিনের জেজুনাম, ইলিয়াম, তারপরে সিকাম, কোলন হয়ে রেকটামের মাধ্যমে বডির বাইরে বেরিয়ে যায়। তাহলে রিজিওনাল ডিফারেন্সিয়েশন আমরা দেখতে পাই এক্সট্রা সেলুলার ডাইজেশনের ক্ষেত্রে, কিন্তু ইন্টারসেলুলার ডাইজেশনের ক্ষেত্রে এরকম কোনো রিজিওনাল ডিফারেন্সিয়েশন আমরা দেখতে পাই না। ইন্ট্রাসেলুলার ডাইজেশন মূলত এককোষী প্রাণীর ক্ষেত্রে হয়, আর এক্সট্রা সেলুলার ডাইজেশন বহুকোষী প্রাণীর ক্ষেত্রে সম্পূর্ণ হয়। অন্তঃকোষীয় পরিপাক পদ্ধতি আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। যাদের সমস্যা থাকবে তারা গতদিন আমি ফোন নাম্বার যেটা দিয়েছি সেটাতে আমার সঙ্গে কথা বলতে পারো। তো অ্যামিবার ক্ষেত্রে অন্তঃকোষীয় পরিপাক এর উপর তোমাদের মূলত অ্যামিবা বা প্রোটোজোয়া কীভাবে তাদের পরিপাক কার্য সম্পন্ন করে সেটা আসতে পারে, অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাক পদ্ধতির মধ্যে পার্থক্য কী কী, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। এই দুটো জিনিস ভালো করে খেয়াল করবে। ধন্যবাদ।